অনেকে কান্নাকাটি, এদের যে এই যে এত টাকা নিল, 5 থেকে 6 লাখ টাকা নিতে আসলে মালয়েশিয়া কি আছে? আপনারা যখন এসে কাজ করবেন, এই 5 লাখ টাকা 6 লাখ টাকা দিতে কত বছর লাগবে সেটা আপনারা জানেন? এই টাকাগুলো যে আপনারা কাবার করে যে ঋণ করে আসতেছেন, এই টাকাগুলো কত বছর আপনারা শোধ করবেন? এটা তো আসলে দালালরা বোঝে না বা এজেন্সিগুলো বোঝে না। কিন্তু আপনারা যখন আসতেছেন, আসেন না নাই, যদি আপনার একটা ভালো একটা কোম্পানি যদি লিগেল হবে, ওই লিগেল ওয়েতে দেয় একটা এজেন্ট, আসলে বাংলাদেশ, শুধু বাংলাদেশ বলে এটা সম্ভব, আদার্স কোনো কান্ট্রি বলে এটা সম্ভব না। আসসালামু আলাইকুম বিয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি অনেক ভালো আছি। প্রবাস জব সেন্টার থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। তো বেশ, আপনারা যারা যারা ইতিমধ্যে প্রবাস জব সেন্টার সাথে কানেক্টেড আছেন, আপনারা তো জানেন প্রবাস জব সেন্টার কী নিয়ে কাজ করে। আর যারা নতুন দর্শক আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রবাস জব সেন্টার মালয়েশিয়াতে একটি বিশ্বস্ত কর্মসংস্থান সাইট, আর যেটার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো মালয়েশিয়াতে যে কোনো কাজ খুঁজে নিতে পারেন। আমাদের হাতে বিভিন্ন প্রকার কাজ থাকে, যারা মালয়েশিয়াতে বৈধ আছেন, এমনকি মাঝে মাঝে অবৈধ লোকেরও কাজ আসে, তবে এটা রাইট নেই। তবে আমরা বেশিরভাগ বৈধ লোক নিয়ে কাজ করি, যাদের পাসপোর্ট যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো বিষয়ের ক্যাটাগরি কাজ থাকে আমাদের কাছে। তো আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি হয় বাংলাদেশ থেকে দেখতেছেন, অথবা ইন্ডিয়া থেকে, অথবা কলকাতা থেকে দেখতেছেন। আপনারা অনেকে দেখলাম যে আমার ভিডিওগুলো কলকাতা থেকে দেখতেছেন, এমনকি ভিয়েতনাম থেকে অনেকগুলো কল আসে আমার কাছে, মাঝে মাঝে মেসেজ আসে ওখান থেকে ডাইরেক্ট আনার জন্য। আর আনার ব্যাপারটা হচ্ছে কি, বর্তমানে মালয়েশিয়াতে যে আনার প্রক্রিয়াটা, এটা বর্তমানে একবার টোটালি অফ আছে। মালয়েশিয়া সরকার গত 29 তারিখে, এমনকি 30 তারিখে ঘোষণা করে দিয়েছে যে মালয়েশিয়াতে বর্তমানে টোটাল প্রায় সবগুলো কান্ট্রির জন্য কলিং বন্ধ করে দিছে। প্রায় 29টা জানুয়ারি 19টা কান্ট্রি খোলা ছিল কলিং বিষয়, তো এটা একবার টোটালি অফ। এখন আপনারা বর্তমানে যারা মালয়েশিয়ার জন্য ভিসা পাসপোর্ট জমা দেবেন এজেন্সিতে, তো আপনারা একটু বিবেচনা দিবেন যে বর্তমানে মালয়েশিয়াতে আদৌ কি খুলবে, কি খোলা আছে নাকি। এখন এক এক এজেন্সি, এক এক দালাল এক এক রকম কথা বলবে যে হ্যাঁ খোলা আছে, যাইতে পারবেন। আমি গতকালকে দেখলাম একজন ফোন করে বললো যে হ্যাঁ ভাই, আমার পাসপোর্ট জমা দিছি, আমাকে বলতেছে সামনের জুন মাসে পাঠাবে। হ্যাঁ, এই মাসে ফ্লাইট দিবে, 15 তারিখে ফ্লাইট দিবে। আসলে এটা তো সম্ভব না। এখন বর্তমানে একবার ইন টোটাল কলিং বন্ধ। আপনারা যারা নিউজগুলো দেখেন প্রতিনিয়ত, বাংলাদেশ থেকে 29 তারিখ, 28 তারিখ, তারপর দেন হচ্ছে কি আপনার 30 তারিখ, এই 3টা দিন প্রচুর লোক মালয়েশিয়াতে ঢুকছে, প্রচুর। যেটা এয়ারপোর্টে যে আপনারা নিউজ যদি দেখেন, তাহলে দেখবেন যে এয়ারপোর্টের ভিডিওগুলো, মানুষ বাঙালির অভাব নেই, এরকমভাবে সরাসরি আসে, অথচ কোম্পানি রিসিভ করতেছে না। রিসিভ করবে কীভাবে? যখন বাংলাদেশ এজেন্সিগুলো শুনছে যে আপনার কলিংটা বন্ধ করে দেবে 31 তারিখে, দেন এর ভিতরে লোকগুলো ট্রান্সফার করতে হবে। আমাদের বাংলাদেশি এজেন্সিগুলো কী করলো, যেখানে দেখলো যে 31শে মে পরে ফ্লাইট দেওয়া হবে না, কলিং ভিসার যে লোকগুলো আছে এদেরকে পাঠানো যাবে না, তো সেক্ষেত্রে ওরা কী করলো, 29 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এই তারিখগুলোতে প্রচুর লোক পাঠিয়ে দিছে। হ্যাঁ, এখন মালিক পক্ষ কি ওদেরকে আদৌ রিসিভ করবে, এই ডেট দিছে আসার জন্য, সেটা না যায় না, তাদেরকে পাঠিয়ে দিছে। দেখা এখানে লোকের কথা বলা হয়েছে 5 জন এই কোম্পানিতে যে রিসিভ করবে, ধীরে ধীরে ফ্লাইট দিবে, ধীরে ধীরে রিসিভ করবে, লোকগুলো সেটেল করবে, তারপর কাজ দেবে। বাট যখন যা শুনছে যে আপনার 31 তারিখে এটা বন্ধ হয়ে যাবে, 31শে মে কলিং ইন টোটালি বন্ধ, তখন কি করলো, সবগুলো লোক একসাথে পাঠিয়ে দিছে। এখন কোম্পানি যে রিসিভ করবে, রিসিভ করে যে কোম্পানি রাখবে, এখানে মার্কেটে কোম্পানি যখন কতগুলো একটা গ্রুপ রিসিভ করে, তার অবশ্যই আগে রুম ঠিক করতে হবে, কাজের স্থান ঠিক করতে হবে, সব কিছু ঠিক করে তারপরে কর্মী আনার রুলস, এটা নিয়ম আছে যে একটা আপনার লোক আইনা রাইখা দিল, রুমে আটকে রাখলো। মালয়েশিয়াতে এখন তো এটাই চলতেছে এই সিন্ডিকেটের মাধ্যমে, ঠিক আছে। এটা এটা চলছে 24 সালের শুরুতে, 23 সালের লাস্টেতে এগুলোই চলছে মালয়েশিয়াতে। তার জন্য বর্তমানে মালয়েশিয়াতে একটা অবস্থা যে কর্মী আছে অথচ কাজের অভাব। হ্যাঁ, যেখানে লোক লাগবে 5 জন, সেখানে লোক পাঠাতে 25 জন, 20 জন লোক কী করবে? তাদের কাজ সংকট। এখানে কোম্পানি 5 জন লোক খাটানোর অধিকার আছে, লাইন আছে, সেখানে আর 20 জন লোক কী করবে? ওই লোক 20 জন কোথায় খাটাবে? ওদের কী করে বসায় রাখে। তোমরা বাংলাদেশ থেকে টাকা যে দেশ থেকে আসে, ওই দেশ থেকে টাকা আই না, তারপরে তোমরা এখানে চলাফেরা করো কেন? এটা করতে হবে কেন? আমি যদি মালয়েশিয়াতে বা বিদেশ আসার পরে যে আমি বাংলাদেশ থেকে টাকা আই না, এখানে চলতে হয়, তাহলে আমার বিদেশ আসার দরকার, প্রয়োজন ছিল কি? তো বেশ, আপনারা ইতিমধ্যে যারা নিউজগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে যে লোকগুলো আসছে 28 তারিখে, 25 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত, আপনারা তো জানেননি কি একটা অবস্থার ভিতরে আছে বর্তমানে তাদের এখন কিছু লোক আছে এখন এয়ারপোর্ট এখনও রিসিভ করে নাই। তারপরে দেখেন আমাদের প্রবাসীদের অশান্তির শেষ নেই, দুঃখের শেষ নেই। তো ফার্স্ট অফ অল, আমরা যখন বাংলাদেশ যে কোনো দেশ থেকে যাই না কেন, বাংলাদেশ এয়ারপোর্টে যে সিন্ডিকেটটা হয়, কারো লাগেজ কাটা, কারো লাগেজ পায় না, কারো লাগেজ জায়গা মতো জানা, টেম্পোরা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন মালামাল পাঠায়, তারপরে আমাদের মালামাল ঠিকঠাক মতো পাই না, এমনকি কারো কারো লাগেজই গায়েব হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা এয়ারপোর্টে। গেল এটা। দেন আপনি যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশ যান, একটি সিঙ্গেল ওয়ে টিকিটের দাম হচ্ছে গিয়ে সর্বোচ্চ আপনার কত আসবে? 15 থেকে 17, 18 হাজার টাকা আসুক, 17 থেকে 18 হাজার টাকা আসুক একটা টিকিট দাম। যদি আপনি ভাই ভালো একটা বিমানে যান, হ্যাঁ রিল্যাক্স হইতে চান, তাও আপনার 18 হাজার টাকার উপর আসবে না। আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে যতটুকু তেল প্রয়োজন বিমানের, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে ওই সেম একই তেলই লাগবে, এখানে বাড়তি কোনো তেল যেতেছে না। তো সেক্ষেত্রে এই বর্তমান রানিংয়ে একটা বিমান টিকিটের দাম 1.5 লাখ টাকা বন্ধ হয়েছে। বাংলাদেশ থেকে ওয়ান ওয়ে একটা টিকিট, জাস্ট ওয়ান ওয়ে,
বাংলাদেশ থেকে যে আপনি মালয়েশিয়া কুয়ালালামপুরে আসেন 1.5 লাখ টাকা দিতে হবে আপনার বিমান টিকিটের জন্য। কেমনে সম্ভব এটা? আছে কোনো যুক্তি কাজের? দেখেন এরা কি করতেছে। বাংলাদেশ এরকমভাবে সিন্ডিকেট করতেছে, একটা বিমান টিকিটের দাম যেখানে সর্বোচ্চ আপনি 25,000 টাকা রাখতে পারেন, যেখানে আমাদের এখান থেকে যাইতে 17,000 টাকা, 7,000 নিচে 15,000 টাকা তো যাওয়া যায়, বা তার কমে যাওয়া যায়, 12,000 টাকা যাওয়া যায়। আমি তো হাই লেভেলে দিলাম যে একটা ভালো একটা বিমানে যান, তাও আপনি রিল্যাক্সে যাইতে পারবেন, 17,000 টাকার উপরে আসবে না। আর সেখানে আপনার বাংলাদেশ থেকে আসতে 1.5 লাখ টাকা নিয়ে যায়। আর এভারেজে তো আপনার 40,000 টাকার নিচে নামেই না কখনো। বাংলাদেশ থেকে আপনি আসতে গেলে 40,000 টাকার নিচে কখনই পাবেন না টিকিটের দাম। হচ্ছে কি অবস্থা। যেখানে দেখুন পাশের দেশ ইন্ডিয়া, ভিয়েতনাম, এসব কান্ট্রি, পাকিস্তান, এসব কান্ট্রিগুলো দেখেন যেখানে বিমান টিকিটের দাম একবারে লো। এখান থেকে যাইতে যে টাকা লাগবে ওখান থেকে আসতে সেম একই টাকা। কোনো বাড়তি এখানে যে বাড়তি আপনার 10 টাকা বাড়তি লাগবে, 5 টাকা বাড়তি লাগবে, কোনো এরকম রুলস নাই। তাহলে ওই দেশগুলো কি চালায় না? ওই দেশগুলো কি চলে না? ওটা কি সরকার নিয়ন্ত্রিত দেশ না? তাহলে ওখানে কেন সিন্ডিকেট হয় না? আমাদের বাংলাদেশ নিয়ে কেন এগুলো হয়? তো বিকজ এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য ছিল, কেননা আমার চ্যানেলে আমি মূলত এইসব কথা বলি না, কখনো এইসব ভিডিও আপলোড দিই না। আমার এখানে সবসময় কাজের নিয়োগই দেওয়া হয়। যেহেতু আসছে এই কথাগুলো না বলে পারলাম না, কেননা আমাদের যেই এয়ারপোর্টে দেখলাম, মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে দেখলাম যে বাঙালি যেভাবে অবস্থান করছে, কিছু কোম্পানি রিসিভ করে নাই, তাদের যে কী একটা অবস্থা হয়েছে একমাত্র তারাই জানে। তাদের ভোগান্তি দায়ীটা কে দিবে? যারা যত ভোগান্তি বললো, এটা কি বাংলাদেশ এজেন্সি দিবে, না তাদের দালাল দিবে? এটা কে দিবে? তো সেদের এই উসিলাই কথাগুলো বলা। আর দেন এমন আছে যে বাংলাদেশ থেকে আসতে পারে না এরকম লোক আছে। এয়ারপোর্টে টিকিটের দাম এত হাই ছিল, বাংলাদেশ বিমান বা যে কোনো বিমান বলে না, বিভিন্ন কান্ট্রি হয়ে ঘুরে মানুষ আসছে, তারপর বিমান টিকিটের দাম কমে পায় না। আপনারা জানেন যে একটি ডাইরেক্ট বিমানে আসলে যে টিকিটের দামটা আসে, আর একটি লোকাল বিমানে যদি আপনি ট্রানজিট করে আসেন, অন্য একটা কান্ট্রিতে যদি ঘুরে আসেন, তাহলে ওখানে আপনার বিমান টিকিটের দাম প্রায় অনেক কমে যায়। তো সেক্ষেত্রে ওই ঘুরে আসার কারণে তাদের বিমান টিকিটের তাও পায় না, এরকম একটা অবস্থা ছিল। আর টিকিটের দাম তো বললামই এত হাই লেভেল ছিল। তাদের যে নিউজগুলো দেখলাম, অনেকে কান্নাকাটি, এদের যে এই যে এত টাকা নিল, 5 থেকে 6 লাখ টাকা নিতে। আসলে মালয়েশিয়া কী আছে? আপনারা যখন এসে কাজ করবেন, এই 5 লাখ টাকা 6 লাখ টাকা দিতে কত বছর লাগবে সেটা আপনারা জানেন? এই টাকাগুলো যে আপনারা কাভার করে যে ঋণ করে আসতেছেন, এই টাকাগুলো কত বছর আপনারা শোধ করবেন? এটা তো আসলে দালালরা বোঝে না বা এজেন্সিগুলো বোঝে না। কিন্তু আপনারা যখন আসতেছেন, আসেন না নাই, যদি আপনার একটা ভালো একটা কোম্পানি যদি লিগেল হবে, ওই লিগেল ওয়েতে দেয় একটা এজেন্ট, আসলে বাংলাদেশ, শুধু বাংলাদেশ বলে এটা সম্ভব, আদার্স কোনো কান্ট্রি বলে এটা সম্ভব না। তো বেশ, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি লাইক অথবা সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে নেন, কেননা পরবর্তী কোনো কাজ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।